আজকের দিনে আমরা আমরা একটা ছোট্ট ওয়েবিনারের ব্যবস্থা করেছি, যেখানে উপস্থিত রয়েছেন আমাদের উলুবেড়িয়া কলেজের মাননীয় অধ্যক্ষ ডক্টর দেবাশিস পাল, আমাদের আমন্ত্রিত অতিথি যে আমাদেরই একদিন আমাদের সাথে আমাদের কলেজে কাজ করেছে ডক্টর সুপত্রা সেন, এনএসএস এর রাকেশ, তাছাড়াও আমাদের বহু ছাত্রছাত্রী এবং আরো অনেক টিচার। আমি আমাদের উলুবেড়িয়া কলেজের আইকিউএসি এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এই ওয়েবিনারে অংশগ্রহণ করার জন্য। আরেকটা কথা যেটা রাকেশ এতক্ষণ বলল, এবং আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা প্রতি মুহূর্তে উপলব্ধি করছি যে কিভাবে বিশ্ব যে পরিবেশ সেটা কিভাবে আমরা বিঘ্নিত করেছি এবং প্রতি মুহূর্তে করে চলেছি, তার সম্পর্কে সচেতনতা আমাদের প্রায় নেই বললেই হয়। হয়তো আজকে আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, আমাদের পিঠটা পুরো ঠেকে গেছে। একটা অতিমারির কবলে আজকে সারা বিশ্ব ভুগছে, এবং ভারতবর্ষের তো কথাই নেই, আমাদের মতো গরিব দেশের অবস্থা আরো খারাপ। এই সমস্যার সম্মুখীন হয়ে আমরা হয়তো আরেকবার নতুন করে ভাবতে বসেছি যে আমরা পরিবেশকে কোথায় নিয়ে গেছি। আমার একটু মনে হয়, আমার একটু বলতে ইচ্ছা করছে যে প্রাচীন ভারতবর্ষে কিভাবে আমরা পরিবেশকে দেখতাম। পরিবেশকে কিন্তু তখন বলা হতো যে পরিবেশের প্রত্যেকটা বস্তু, নদ নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, অন্যান্য প্রাণীরা, অরণ্য সম্পদ, সকলের সাথেই মানুষও একজন। অর্থাৎ মানুষের প্রয়োজনে যথেচ্ছ পরিবেশ ব্যবহার করার যে ইচ্ছা বা যে আমরা নিজেদের একটা বিরাট অধিকারী বলে মনে করি, এই প্রবণতা কিন্তু প্রাচীন ভারতবর্ষের দৃষ্টিতে ছিল না। কিন্তু ক্রমশ আমরা দেখতে পেয়েছি, যত আমাদের মধ্যে আমরা ওয়েস্টার্নাইজড হয়েছি, যত বেশি আমাদের বাইরের থেকে নানান রকম সভ্যতার অনেক কিছুই আমরা গ্রহণ করেছি, তার মধ্যে একটা মস্ত বড় ব্যাপার পাশ্চাত্য দর্শনে আমরা দেখেছি যে সেখানে মানুষকে বলা হয়েছে রেশনাল বিং, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ, এবং যেহেতু সে সর্বশ্রেষ্ঠ, তার সর্বশ্রেষ্ঠতার দাবিতে সে জগৎকে যথেচ্ছ ব্যবহার করার অধিকারও তার রয়েছে। এরকম কথাও কিন্তু পাশ্চাত্য দার্শনিকরা বহুজন বলেছেন। এখন যেভাবেই হোক, সেই চিন্তা থেকে আমাদের সভ্যতা বিকাশের জায়গা থেকে আমরা যথেচ্ছ ব্যবহার করেছি, আর আজকে আমরা এসে দাঁড়িয়েছি তাই এমন একটা অবস্থায় আমাদের নতুন করে পরিবেশ নিয়ে ভাবতে হচ্ছে। আমার খুবই ভালো লাগছে যে সুপত্রা আমাদের এই বিষয়ে বলবার জন্য রাজি হয়েছে, এবং ও আজকে আমাদের নিশ্চয়ই এই বিষয়ে অনেকখানি আলোকপাত করবে। আমি আইকিএস এর পক্ষ থেকে আবার সকলকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি এইটুকুই আজকে বললাম। আমি সুপত্রাকে অনুরোধ করব ও এবার আমাদেরকে বলুক। ধন্যবাদ আইকিউএসসি কনভেনার মাননীয় ডক্টর অদিতি ভট্টাচার্য মহাশয়কে তার এই সুন্দর বক্তব্য তুলে ধরার জন্য। এরপর আমি আহ্বান করব আজকে যার জন্য এই অনুষ্ঠানটা আমরা এতদূর এগোতে পেরেছি, আজকের অনুষ্ঠানের যিনি মূল বক্তা মাননীয় ডক্টর সুপত্রা সেন মহাশয়কে এই বিষয়ে কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য। ম্যাডাম বলুন। ধন্যবাদ। শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। সবাইকে জানাই বিশ্ব পরিবেশ দিবসের অনেক শুভেচ্ছা। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আজকে 5 জুন। পুরনো কলেজ, উলুবেড়িয়া কলেজ, প্রিন্সিপাল ডক্টর দেবাশিস পাল, আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর অদিতি ভট্টাচার্য, যিনি আমাকে ইন্ট্রোডিউস করলেন, এবং জানলাম যে এনএসএস এর ইনচার্জ রাকেশ বাবু, অধ্যাপক ওই কলেজেরই, এবং আমার অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীরা এবং কলিগ বন্ধুরা যারা আছেন বা আছো, সবাইকে আমি অনেক শুভেচ্ছা জানাই প্রথমেই। আর আন্তরিক ধন্যবাদ আমাকে আজকের দিনের জন্য আমন্ত্রণ জানানোর জন্য। শুরু করি আমার টপিক। আমার বক্তব্য আজকে, আমার এই টপিক একটু স্পেসিফাই করে নিয়েছি আমি,
SARS-CoV-2 and environment. কেন কি environment আজকে মূলত ফোকাসের বিষয়। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, সুতরাং শুধু প্যান্ডেমিকের কথা বলে ছাড়লেই হবে না। প্যান্ডেমিক তো আমরা 24 ঘন্টাই শুনছি গত 1.5 বছর ধরে, কিন্তু প্যান্ডেমিক এনভায়রনমেন্টের পরিপ্রেক্ষিতে স্পেসিফিক রোল অফ দি এনভায়রনমেন্ট ইন ট্রান্সমিশন অফ দিস ভাইরাস, আর তার সঙ্গে হচ্ছে গ্রিন কমব্যাট। গ্রিন কমব্যাট স্পেসিফিক্যালি হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড সাবজেক্ট বটানি, তো সুতরাং একটু বটানি না বলে আমি তো ছাড়বো না। গ্রিন কমব্যাট হচ্ছে যে খুব একটা হাম্বল রিসার্চ এফার্ট, যেটা আমি গত 1.5 বছর ধরে চালাচ্ছি, যে গ্রিন প্লান্টস তাদের দিয়ে, তাদের সাহায্যে আমরা কিভাবে এই প্যান্ডেমিককে ফেস করতে পারি, বেটার ফেস করতে পারি। তো এই হচ্ছে আমার বক্তব্যের মূল বিষয়। আমি ভ্যাকসিনেশন বা কোভিড হলে তার সিমটমস, ইমিডিয়েটলি কি করা উচিত, ভাইরাসকে কেমন দেখতে, ওই সব স্পেসিফিকেশনস এর মধ্যে আর যাব না। সেটার জন্য মাইক্রোবায়োলজির লোকজন রয়েছেন, সেটার জন্য ইমিউনোলজির অনেক বই রয়েছে, আমাদের চ্যানেলস রয়েছে, নিউজ পেপার্স রয়েছে, অনেক রকম ইনফরমেশন রয়েছে যেখান থেকে আমরা কোভিড সম্বন্ধে নিত্য নতুন অনেক তথ্য পাই। আমার ফার্স্ট পার্ট অফ মাই লেকচার হচ্ছে যে পেপার গুলো, যে সায়েন্টিফিক পেপার্স গুলো গত 1.5 বছর ধরে বেরিয়েছে বিভিন্ন বিখ্যাত জার্নালে, সেই পেপার গুলোর একটা রিভিউ পড়ে কতটুকু আমরা জানতে পেরেছি। একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে এই ইনফরমেশনটা কিন্তু অ্যাবসলিউট ইনফরমেশন নয়। যেহেতু কোভিড একটা অনগোয়িং প্রসেস এবং সবসময় ইনফরমেশন আমাদের কাছে আপডেটেড হচ্ছে, চেঞ্জ করছে আমাদের ভিউজ, আমাদের প্যাটার্ন, আমাদের কাছে অ্যাভেলেবল ট্রিটমেন্ট পার্সপেক্টিভে চেঞ্জ হচ্ছে, আর সবচেয়ে মূল কথা হলো ভাইরাসটাও চেঞ্জ করছে। ইটস মিউটেটিং র্যাপিডলি, মিউটেট সাংঘাতিক ভাবে করছে, যে কারণে তার সুরে তাল মিলিয়ে আমরাও চলেছি। প্রথম যে পার্টটা, সেটা হচ্ছে গত 1.5 বছরের বিভিন্ন বিখ্যাত গবেষকদের পেপার থেকে আমি আমার টপিক প্রসঙ্গে যতটুকু গ্যাদার করতে পেরেছি। আগামী দিনে এটার আপডেটিং হবে, এটা চেঞ্জ করবে, সুতরাং এখানে কোনো ভুল ঠিক বা প্রশ্নের খুব জায়গা নেই। আজ যা আছে তা আছে, কাল সেটা চেঞ্জও হতে পারে। আমার ইনফরমেশন আমি কালেক্ট করেছি মে 2021, মানে গত মাসের প্রকাশিত যার সমস্ত গবেষণাপত্র সেখান থেকে। তো লেটস স্টার্ট। বিগিনিং অফ দ্য কোভিড এরা বলতে লাগে না, ভয়াবহ একটা সময়ের শুরু। দেখা গেল কি, যে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2, SARS-CoV-2, that is the acronym, ওটাকে শর্ট করে আমরা বলছি SARS-CoV-2। ইমার্জ করলো কোন সময় এলো? কম বেশি আমরা জানি, ডিসেম্বর 2019। আর সেই মারাত্মক ভয়াবহ অসুখ কোভিড আমাদের জীবনযাত্রায় ঢুকে পড়লো। এইবারে অনেকগুলি ফ্যাক্টর থাকে, অনেকগুলো দিক থাকে। সেটা হচ্ছে যে কোভিডের ট্রান্সমিশন, তার ছড়িয়ে যাওয়া একের থেকে অন্যের গোষ্ঠীর মধ্যে, তার মধ্যে কিন্তু আমাদের এনভায়রনমেন্টের
একটা ইম্পর্টেন্ট বা ভেরি ইম্পর্টেন্ট একটা রোল থাকে বা একটা কাজ থাকে। তার সঙ্গে এনভায়রনমেন্টের সঙ্গে আর কাজ থাকে হচ্ছে কি হিউম্যান বিহেভিয়ার। তাহলে টু আসপেক্টস আর ভেরি ইম্পর্টেন্ট ফর ট্রান্সমিশন, এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার। এই দুটোকে আমাদের মাথায় রেখে ট্রান্সমিশনের কথা আমরা ভাব। এইবারে আমার আগেই বললাম যে কিছু পেপারস এর রিভিউ আমি করেছি লেটেস্ট অ্যাভেলেবল। তাতে কি বলছে যে রেসপিরেটরি ফ্লুইডস, exposure to respiratory fluids, এটা তিনটে ভাবে হতে পারে। সাউন্ডটা কমে গেল সুভদ্রা, আচ্ছা, সাউন্ডটা কমে গেছে। হ্যাঁ, এবার ঠিক আছে? এবার ঠিক আছে। ওকে ওকে। আচ্ছা, এটা তিনটে প্রিন্সিপাল ওয়েতে হতে পারে। ইনহেলেশন, ইনহেলেশন যখন আমরা ভীষণ সূক্ষ্ম রেসপিরেটরি ড্রপলেটস আর এরোসল পার্টিকলস এগুলোকে যখন ইনহেল করছি, আমি ছবি দেখাবো, এর পরের একটা দুটো স্লাইড পরেই ছবিটা আছে। Inhalation of respiratory droplets and aerosol particles. Number one. Second হচ্ছে কি ডিপোজিট করছে, ডিপোজিশন, সেগুলো ডিপোজিটেড হচ্ছে of these droplets and particles. কোথায় হচ্ছে? Exposed mucous membrane, মুখের, নাকের, চোখের ইত্যাদি। এটা ছাড়া বাই টাচ। সো ইনহেলেশন, ডিপোজিশন and touching, the three principal ways of transmission. আচ্ছা, এবার এই যে ছবির কথা আমি বলেছি, ছবিতে দেখো যে রেসপিরেটরি ড্রপলেটস বলেছে গ্রেটার দ্যান 5 মাইক্রোমিটার ইন ডায়ামিটার, সেইগুলো হচ্ছে ড্রপলেটস। গ্রেটার দেন 5 সেটা যেতে পারে লেস দ্যান 1 মিটার, ম্যাক্সিমাম তার ডিস্টেন্স যেটা কভার করতে পারে সেটা হচ্ছে 1 মিটার। অন্যদিকে হচ্ছে বাই এরোসলস, তার ডায়ামিটার হচ্ছে লেস দ্যান 5 মাইক্রোমিটার। তাহলে রেসপিরেটরি ড্রপলেট হচ্ছে গ্রেটার দেন 5 মাইক্রোমিটার, এরোসল হচ্ছে লেস দ্যান 5 মাইক্রোমিটার। এবার যেহেতু লেস দেন 5 মাইক্রোমিটার ডায়ামিটার, এইটা হাওয়ায় ভাসতে পারে, এয়ারবোন। এয়ারবোন যেহেতু স্মলার ইন ডায়ামিটার সেই জন্যই এয়ারবোন, আর এটা যেতে পারে গ্রেটার দেন 1 মিটার। সো there you are, আমরা রেসপিরেটরি ড্রপলেটস, এরোসলের ব্যাপারটা একটু দেখলাম। তারপরে হতে পারে যে when a person, যখন কোনো মানুষ জোরে কথা বলে বা কাশির সময় বা হাঁচির সাথে ড্রপলেটস গুলো বেরিয়ে আসে। কিছু যদি অন্য মানুষ কাছাকাছি থাকে, সে যদি আনপ্রোটেক্টেড অবস্থায় থাকে, দ্যাট ইজ উইদাউট আ মাস্ক, তাহলে ডাইরেক্ট কন্ট্যাক্ট হতে পারবে। আর এরই মধ্যে কিছু ড্রপলেটস সেগুলো ডিপোজিটেড হয়, আইদার সেগুলো গ্রাউন্ডে হতে পারে, মাটিতে হতে পারে,
বা সেগুলো on different surfaces, যেরকম ডোর হ্যান্ডেল, দরজার হাতল, কাপ, প্লেট, এটসেট্রা, মোবাইল ফোন, টেবিল, যেখানে সেই মানুষটা তার যে যে এরিয়াগুলোর সঙ্গে তার কন্ট্যাক্ট আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি ছবির গল্প। এবারে ট্রান্সমিশন রুট আমরা কি দেখছি? Hello, ma'am. হ্যালো, go ahead please। হ্যাঁ, ঠিকই হ্যাঁ আছে। কেউ ম্যাম বললো তাই আমি থেমে হ্যাঁ, না, গেলাম। আসলে তোমার কথাটা শোনা যাচ্ছিল না এক মুহূর্তের জন্য। ঠিক আছে, go ahead প্লিজ। এখন ঠিক আছে? একদম পারফেক্ট। Ma'am, ব্যাকগ্রাউন্ড আওয়াজ আসছে, সেটা যাতে কমানো যায় কিনা দেখো, না হলে ঠিক আছে, go ahead। আচ্ছা, ড্রপলেট ট্রান্সমিশন, এয়ারবোর্ন ট্রান্সমিশন, দুটো ট্রান্সমিশন রুটস এর কথা আমরা দেখলাম। ড্রপলেট ট্রান্সমিশন যেখানে greater than 5 micrometers diameter, traveling less than 1 meter. আর এয়ারবোর্ন আগেই বলেছি যেটা less than 5 micrometer কিন্তু ট্রাভেল করতে পারছে, যেহেতু স্মলার ইন ডায়ামিটার, ছোট ডায়ামিটারে ছোট অপেক্ষাকৃত, সেই জন্য ক্যান ট্রাভেল গ্রেটার দেন 1 মিটার। আর আশেপাশে যদি কোনো মানুষ থাকে মাস্ক ছাড়া, তাহলে দে আর সাসেপ্টেবল। সো আমাদের পরবর্তী বক্তব্য হচ্ছে এইটা যে ভাইরাল লোড কতটা, ট্রান্সমিশনের কথা বলছি, সুতরাং ভাইরাল লোড কত। একটা মানুষ কতটা এক্সপোজড হচ্ছে ভাইরাল লোডে, একটা মানুষ কতটা এক্সপোজড হচ্ছে ভাইরাল লোডে, এইটা হচ্ছে একটা বক্তব্য। এইবারে as the droplets are going into air, heavier যে respiratory droplets সেগুলো মাটিতে পড়ে যাবে, সেগুলো মাটিতে ড্রপ করবে। আর the very fine droplets, aerosol যে smaller diameter particles গুলো, সেইগুলো থেকে যাবে এয়ার স্ট্রিম। এইবারে there will be a progressive loss gradually with time, একটা progressive loss থাকবে of viral viability, মানে সে কতটা হার্ম করতে পারে আর কতটা ইনফেকশন কজ করতে পারে। আর এই যে একটা প্রোগ্রেসিভ লস, মানে তার একটা যে ইনফেক্ট করার ক্ষমতা সেইটা যে কমে আসা, that will be determined by the environmental factors, temperature, humidity, ultraviolet radiation, that is sunlight. The part of the sunlight that has the UV rays, ultraviolet radiation, sensitive to that. Ebare, as per the published reports, আমরা কি দেখছি যে enclosed spaces, যে জায়গাগুলো ছোট ছোট কম্পেয়ার টু কত সংখ্যক মানুষ তার মধ্যে রয়েছে, enclosed places, closed, যেখানে ভেন্টিলেশন inadequate,
সেইখানে ভাইরাসের থ্রেটটা অনেক বেশি, can build up the viral infection, can build up in that enclosed space. সেই enclosed space এ যেহেতু inadequate ventilation, তার মুভমেন্টের ভাইরাল পার্টিকলস গুলোর মুভমেন্টের খুব কিছু জায়গা নেই, তারা enclosed, সুতরাং তারা ওই জায়গায় এরোসল ড্রপলেটস সেখানে বিল্ড আপ হবে, সেখান থেকে তারা স্ক্যাটার্ড হতে পারবে না। আর তার সঙ্গে আরেকটা জিনিস, ওই যে বলেছিলাম এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান বিহেভিয়ার, সেইখানে ওই এনক্লোজড জায়গার মধ্যে যদি মানুষ খুব বেশি কথা বলে বা চিৎকার চেঁচামেচি করে বা গান করে, এক্সারসাইজ করে, মানে এনি কাইন্ড অফ violent exertion along with speech, shouting, singing, talking loudly, সেখানে কিন্তু এই ভাইরাল থ্রেটটা আরো বেশি বেড়ে যাবে। So next time you are in a confined place, যেখানে অনেক মানুষজন থাকবে এবং তোমরা বুঝতে পারবে যে adequate ventilation নেই, সেখানে you have to remember, মনে রাখতে হবে যে it is better not to talk, একটু চুপচাপ মাস্ক পরে বসে থাকাটাই শ্রেয়। খুব বেশি কথা বলা, মাস্ক নামিয়ে গান বাজনা করা বা ইভেন এক্সারসাইজ করা, ভায়োলেন্ট এক্সারসাইজ যেখানে ইনহেলেশনের থেকে এক্সহেলেশনটা বেশি হবে, এক্সেল বেশি করবে, সেইটা না করাই ভালো। তাহলে সবসময় আমরা বিহেভিয়ার, হিউম্যান বিহেভিয়ার আর তার সঙ্গে এনভায়রনমেন্ট, তার একটা ইন্টারাকশন আমরা দেখি এভরিওয়্যার, সব স্পিয়ারে। তার সঙ্গে হচ্ছে কি প্রলংড এক্সপোজার। প্রলংড এক্সপোজার কখন? যখন অনেকটা সময় ধরে এইরকম একটা রেস্ট্রিক্টেড জায়গায় থাকছো, যেখানে ভেন্টিলেশন অ্যাডিকুয়েট নয়, অনেক সংখ্যক মানুষজন আছো এবং সেখানে তুমি চুপচাপ থাকলেও তোমার পাশের মানুষজন চুপচাপ নেই। সো আনফরচুনেটলি তোমার দোষ নেই, তোমার আশেপাশের মানুষদের জন্য তুমি বিপদে পড়লেও পড়তে পারো। So the environmental factors specifically কি কি আমরা দেখব? আমরা দেখার থেকেও যা রিপোর্টস পাওয়া গেছে so far, temperature, sunlight, humidity। এবার দেখো অনেক রকম রিপোর্টস, কারণ বুঝতেই পারো টেম্পারেচার, সানলাইট, হিউমিডিটি এগুলো ইউনিফর্ম নয়, সারা বছর একটা জায়গায় একই রকম থাকবে তাও নয়। তারপরে পৃথিবীর একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ক্লাইম্যাটিক চেঞ্জেস সব সময় রয়েছে। there are স্পেশাল, মানে জায়গায় জায়গায় ভেরিয়েশন রয়েছে, সিজনালি ভ্যারি করে, বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম। আর অন্যদিকে কি রিজনাল, যে তুমি কোন জায়গায় পৃথিবীর কোন অংশে আছো সেটাও কিন্তু ম্যাটার করে। সো টেম্পারেচার, সানলাইট, humidity, these will be factors which will primarily control transmission. এইবারে বেশ কিছু পেপার দেখার পর এইটা হচ্ছে আমার সামারি, যে SARS-CoV-2 susceptible to heat treatment is sensitive,
আর virus survival, this will decrease with a rise in temperature. Temperature বাড়ার সঙ্গে সঙ্গে ভাইরাসের সার্ভাইভাল কমতে থাকে। যদি টেম্পারেচার above 60 ডিগ্রি সেন্টিগ্রেড রাখা যায় for more than an hour, 1 ঘন্টার বেশি, usually most of the viruses will be rendered inactive. So 60 degrees centigrade for more than 60 minutes. Short. এইবারে হচ্ছে sunlight too, কারণ ইউভির জন্যই can rapidly inactivate SARS-CoV-2, rapidly inactivate করে দিতে পারে। এইবারে সানলাইট যদি কিছু সারফেসের ওপর পড়ে তাহলে কি হবে, সেটা কিন্তু হেল্পফুল। যে ভাইরাস কতটা থাকবে এবং মানুষজন যারা সেই চত্বরে রয়েছে তাদের কতটা রিস্ক, সেইটা কিন্তু অনেকটা ডিটারমিনড হবে by sunlight on surfaces. That is important. তার মানে ন্যাচারাল ভেন্টিলেশন, ন্যাচারাল আলো হাওয়া, যেটা বহু বছর আগে আমাদের পূর্বপুরুষরা সবসময় বলতেন যে বাড়ি যেন খোলামেলা হয়, দক্ষিণের জানলা থাকে, বারান্দা থাকে, পূর্ব দিকের আলো আসে, এই ব্যাপারগুলো কিন্তু ঘুরে ফিরে চলেই আসে। আবারও দেখি যে সাইক্লিক্যাল প্যাটার্নে সেই ব্যাপারগুলো কিন্তু ঘুরে ফিরে চলেই আসছে। সো ন্যাচারাল সানলাইট ইজ ইম্পর্টেন্ট। সেইটা যদি সারফেসের ওপর পড়ে তাহলে কিন্তু ভাইরাসের তার থাকা, তার লঞ্জিভিটি, তার ক্যাপাসিটি টু ইনফেক্ট ডেফিনেটলি কিন্তু খানিকটা কন্ট্রোলড হবে। অ্যান্ড ন্যাচারালি সেই জন্যই আউটডোর আর ইনডোর এনভায়রনমেন্টে এই ব্যাপারটা ইজ ক্রিটিক্যাল। আউটডোরে যতটা ন্যাচারাল সানলাইট আমরা পেতে পারবো, ইনডোরে এখনকার ঘর বাড়ি, এখনকার ফ্ল্যাট যেভাবে ডিজাইন হয় তাতে খুব ন্যাচারাল এলিমেন্টস ঢোকার রাস্তা থাকে না। We are all addicted to air conditioners. Artificially আমরা টেম্পারেচার, হিউমিডিটি এইগুলোকে কন্ট্রোল করতে এখন অনেক বেশি অভ্যস্ত। তাহলে আউটডোর ইনডোর এনভায়রনমেন্টে ওই জন্য কিন্তু একটা ডিফারেন্স থাকবে। So when I'm talking of the environment in a viral transmission, তখন কিন্তু আউটডোর আর ইনডোরের একটা ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন থাকে। এইবারে হচ্ছে ওয়ার্ম আর ওয়েট ক্লাইমেটস। যদি দেখা যায় যে the climates are as a whole warm, একটু গরমের দিকে, আর ওয়েট মানে হিউমিডিটি হাই, এই দুটো ফ্যাক্টরস কিন্তু জেনারেলি ইনফেকশনটাকে একটু কমিয়ে রাখে, seem to reduce the spread। কিন্তু বারবার আমি একটা জিনিস মনে করিয়ে দেব, এইবারে তুমি ভাবলে যে ওয়ার্ম আর হিউমিড হলে স্প্রেড কম হবে, সেই জন্য তোমরা অনেক সংখ্যক মানুষজন একটা জায়গায় জমায়েত হয়ে মাস্ক ছাড়া বিশাল চিৎকার চেঁচামেচি করলে, কোন রকম নর্মস মেনটেন করলে না, করে বললে যে কেন এরকম তো ছিল একটা পেপারে যে ওয়ার্ম আর হিউমিড হলে অতটা ইনফেকশন হয় না। ন্যাচারালি দ্যাট উইল নট হোল্ড গুড। সব সময় এনভায়রনমেন্ট আর হিউম্যান বিহেভিয়ার কিন্তু একটা
ডাইনামিক সম্পর্কের মধ্যে থাকে। One influences the other. Very importantly. So there is no absolute rule, কোনো absolute rule নেই এই ক্ষেত্রে যে এটা হলেই এটা হবে। সবসময় মনে রাখতে হবে তুমি একটা কন্ট্রোলে রাখবে আর অন্যটাকে তুমি লাগাম ছাড়া ভাবে বাড়তে দেবে, সেইটা কিন্তু হবে না। This must have একটা ফাইন ব্যালেন্স বা একটা ফাইন টিউনিং কিন্তু হতেই হবে। এইবারে আমরা দেখছি কি যে ইনডোরে মানে ঘরের মধ্যে, বাইরে তো আমরা দেখলাম যে টেম্পারেচার, সানলাইট, হিউমিডিটি, সানলাইটটা পাওয়াটাও অনেকটা সহজ বাইরে। এইবারে ইনডোরে আমরা দেখছি যে ইনডোর এয়ার কোয়ালিটি কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সেখানে ইনডোর বলতে শুধু আমাদের ঘর নয়, রেসিডেন্সিয়াল এরিয়া নয়, এটা ছাড়াও রেস্টুরেন্ট, হোটেল, সিনেমা হলস, জিম, বিউটি পার্লার, সব রকম অল দি ইনডোর ক্লাসরুমস, সেটাকেই বা বাদ দিই কেন, সবগুলোই হচ্ছে ইনডোর এনভায়রনমেন্টের গল্প। আর এই ইনডোর এনভায়রনমেন্ট কোয়ালিটি হেন্সফোর্থ কিন্তু মানে কোভিড পরবর্তী এবং কোভিডের এই সময় আমাদের কিন্তু খুব খেয়াল রাখতে হবে। এইবারে 3টে সি এর গল্প আসে। এমনিতেই কোভিড, করোনা, সিসি, ক্রিটিক্যাল সি, বাট এখন আমরা পুরোই সি বেসড হয়ে গেছি, তারপরে ভিটামিন সিও রয়েছে। এটা ছাড়াও আমরা সি বেসড, দ্য 3 C's, এই কনসেপ্টটা আসে জাপান থেকে। তারা বলে সেখানকার স্টাডিজ এর পর রিভিলড হয় যে 3টে সি কে আমাদের খুব বেশি খেয়াল রাখতে হবে। ক্লোজড স্পেসেস উইথ পুয়ার ভেন্টিলেশন, বদ্ধ জায়গা ভীষণ ভীষণ স্ক্যারি, একদমই নয়। দ্য সেকেন্ড সি, ক্রাউডেড প্লেসেস, ক্রাউড, ভিড় থেকে দূরে থাকো। আর নাম্বার 3, ক্লোজ কন্ট্যাক্ট। সো লাইফ যতক্ষণ না আমরা ড্রাগ ওয়াইজ নিজেদেরকে খুব ডেভেলপ করতে পারছি বা 100% ভ্যাকসিনেশন হচ্ছে along with herd immunity, এই 3টে সি will continue to dominate our lives. ইনডোর এয়ার কোয়ালিটির মধ্যে আমাদের দেখতে হবে কি, sufficient and effective ventilation ভীষণ দরকার। ন্যাচারাল ভেন্টিলেশন, সব সময় এসি, হিউমিডিফায়ার দিয়ে, এমনিতেও এসি যে এখানে খুব ভেন্টিলেশন কন্ট্রোল করে তা তো নয়, ভেন্টিলেশনটাকে মেকানিক্যালি করতে হবে বা ন্যাচারালি করতে হবে, the other part of it. এটা ছাড়া পার্টিকল ফিল্ট্রেশন, এয়ার স্টেরিলাইজেশন যতটা সম্ভব, আমাদের মতো দেশে কতটা সম্ভব জানি না, নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস ইন আ পার্টিকুলার প্লেস, খুব বেশি সংখ্যক এক জায়গায় কখনোই নয়। সো দিস ইজ absolutely a guideline. Wearing masks, যখনই কোনো কনফাইন্ড স্পেসে অনেকজন ইন্ডিভিজুয়ালস রয়েছে বা নেই, শুধু অনেকজন, অনেক ইজ আ রিলেটিভ টার্ম, you don't go by অনেক, হ্যাঁ, তো it is always best to wear masks. কেন কি এমিটেড যে এরোসল গুলো
যেগুলো এয়ার ট্রাভেল করতে পারে সেইগুলো কিন্তু রিস্ক থেকেই যায় উইদাউট মাস্ক। তারপরে হচ্ছে ডিসইনফেকশন অফ ফোমাইটস, এই ব্যাপারটা আমরা খুব করি। ফোমাইটস এর গল্পটা বলছি। ফোমাইটস টার্মটা হলো সেই সমস্ত সারফেসেস, সেই সমস্ত জায়গা যেখান থেকে ইনফেকশন হতে পারে। সেটা তোমার কাপ প্লেটও হতে পারে, বাসনপত্রও হতে পারে, সেটা খবরের কাগজ হতে পারে, এটিএম থেকে তোলা টাকা হতে পারে। All these are different fomites যেখান থেকে infection might be carried. এটা ছাড়া হ্যান্ড হাইজিন প্রচুর শুনেছো, and uncrowded spaces. এইবারে দেখো, every indoor space enough ventilation, অনেক বললাম এটা নিয়ে। ওপেনিং উইন্ডোজ, জানলা খোলা, যেসব দিকে আগেকার দিনের বাড়ি যখন প্ল্যানিং হতো তখন স্পেসিফিক্যালি জানলা, দরজা, বারান্দা কোন দিকে ফেসিং, কোন দিক থেকে হাওয়া আসছে, এই ব্যাপারগুলো খুব খেয়াল রাখা হতো। ঠিক একই জায়গায় আমরা ঘুরে ফিরে আসছি। এসিস আমরা ইউজ করতে পারি যেখানে যেখানে টেম্পারেচার, সামার টেম্পারেচার বা গরমকালে খুব বেশি গরম পড়ে, এসি ইউজ করতেই হবে, কারণ না হলে অন্যভাবে অসুস্থ হয়ে পড়বে। কিন্তু তার সঙ্গে এটাও মনে রাখতে হবে যে ভেন্টিলেশন ইজ এসেনশিয়াল। সুতরাং শুধুমাত্র এয়ার কন্ডিশনার্স নয়, তার সঙ্গে ন্যাচারাল ভেন্টিলেশন। যদি এখন মডার্ন আর্কিটেকচার ন্যাচারাল ভেন্টিলেশন খুব পারমিট না করে, তাহলে মেকানিক্যাল ভেন্টিলেশন, so that there is the renewal of air. আর হচ্ছে কি, এই সমস্ত ইকুইপমেন্ট, সেটা এসি হোক, সেটা হিউমিডিফায়ার হোক, সেটা কোনো মেকানিক্যাল ভেন্টিলেশন প্রসেস হোক, all such equipments, এগুলোর রেগুলার মেইনটেনেন্স, যে এগুলো ঠিকঠাক কাজ করছে কিনা। কারণ অনেক সময় আমরা ভাবি যে এই তো বাড়িতে একটা ফিল্টার লাগানো আছে, আমি ফিল্টারের জল খাচ্ছি, কিন্তু তাহলে কেন শরীর খারাপ হচ্ছে? কিন্তু সেই ফিল্টারটা হয়তো রেগুলার ইন্টারভেলসে পরিষ্কারই হচ্ছে না। জাস্ট ইন্ট্রোডিউসিং টেকনোলজিটাই যথেষ্ট নয়। কোনো একটা ইনস্ট্রুমেন্ট বা অ্যাপারেটাস বা যন্ত্র বসিয়ে দেওয়াটাই যথেষ্ট নয়, তার যত্নটাও কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন তার যত্নটা, যে সেটা ঠিকঠাক ফাংশন করছে কিনা। তারপরে ফোমাইটস এর গল্প বলছিলাম। ফোমাইটস হচ্ছে জামা কাপড়, বাসনপত্র, ফার্নিচার, যে সমস্ত জায়গা থেকে ইনফেকশন হতে পারে। দেখা গেল অনেক রকম ইন্টারেস্টিং ডেটা পেলাম, তার মধ্যে সবচেয়ে বেশি থাকছে স্টেইনলেস স্টিলের, 2 to 4 days রুম টেম্পারেচারে। তার সঙ্গে প্লাস্টিকও আছে, গ্লাস সারফেসও রয়েছে, আর সবচেয়ে কম হচ্ছে কপার। সেই ব্যাক টু দি ওল্ড ডেজ, ন্যাচারাল ভেন্টিলেশন, কপার ইউটেন্সিলস। কপারের একটা ক্ষমতা রয়েছে টু ইনঅ্যাক্টিভেট দ্য ভাইরাস। কারণ কি, সেই কপার আয়ন্স গুলো, কপার তো মেটাল,
সেটা প্রোটিনকে ডিস্টেবিলাইজ করে দেয়, ভাইরাল প্রোটিনকে ডিস্টেবিলাইজ করে দেয়। এর বেশি আমি আর ঢুকছি না, এত টেকনিক্যাল কথা বলে লাভ নেই। কিন্তু কপারটা ভালো, স্টেনলেস স্টিল বা প্লাস্টিক বা গ্লাস এইসবের থেকে কপার প্রেফারেবল। এইটা ছাড়া ডেটা রিভিল করলো কি, যে সার্জিক্যাল ফেস মাস্ক সেখানে কিন্তু বোথ ইনার এবং আউটার লেয়ারে থাকতে পারে up to 7 days. So masks must be cleaned regularly, both inner and outer. Surgical mask persist করছে up to 7 days. তারপরে দেখা যাচ্ছে কি কার্ডবোর্ড, কাঠ, ক্লোথস তার উপর একদিন অবধি থাকতে পারছে, can survive for a day. ব্যাংক নোট মানে টাকা তুললাম এটিএম থেকে, সেখানে থাকতে পারছে for 2 days. But interestingly, এমনি পেপার বা টিস্যু পেপারের ওপর তার কিন্তু খুব লম্বা স্টে নয়, it's not a very long stay, just 30 minutes. So papers and tissue papers are not all that risky. অন্যান্য ফোমাইটস অনেক বেশি ঝামেলা করছে। So naturally অন্যান্য ফোমাইটস নিয়ে আমাদের ভাবনা চিন্তা অনেক বেশি। আচ্ছা, নেক্সট হচ্ছে গ্রিন কমব্যাট। গ্রিন কমব্যাট is my study based on COVID and the after effects of COVID. গ্রিন প্লান্টস তাদের একটা হিলিং এফেক্ট থাকে, তাদের একটা হিলিং এফেক্ট থাকে because they give out oxygen as a byproduct of photosynthesis. আর গ্রিন প্লান্টস এর as stress reliever সেটাতে কিন্তু একটা কন্ট্রিবিউশন থাকে। তো সুতরাং আমরা দেখছি কি তাদের একটা রেস্টোরেটিভ ভ্যালু আমরা পাই, যেটা মেন্টালি রিল্যাক্স করে। তো তার ফলে আমরা দেখতে পেলাম, আমরা একটা সার্ভে কন্ডাক্ট করেছিলাম, সেখানে আমরা দেখলাম যে মেজরিটি লোকজন তারা খুব রেস্টলেস থেকেছে, এই সময়টা থেকেছে বা থাকছে এই কোভিড পিরিয়ডটা। কিন্তু সেই সব মানুষজনই যখন এক্সপোজড টু গ্রিনারি তখন কিন্তু তারা অনেকটা স্ট্রেস থেকে মুক্তি পাচ্ছে বা অনেক ভালো থাকছে। They are calm and they are peaceful. এই সময় বেশিরভাগ মানুষই আমরা দেখলাম গাছপালার সঙ্গে বেশি সময় কাটাতে পছন্দ করছেন এবং দিনের মধ্যে 1 ঘন্টার বেশি সময় তারা গাছপালার সঙ্গে থাকছে। আর এই অভ্যেসটা কিন্তু বেশি সংখ্যক মানুষের মধ্যে দেখা যাচ্ছে এই কোভিড সময়কালে। এই কোভিড সময়কালে বা এই লকডাউনের সময়কালে। তাহলে হাউস প্ল্যান্টস একটা ধরনের ইমোশনাল স্টেবিলিটি নিয়ে আসে। বাড়িতে গাছপালা থাকলে মানুষ অনেক অ্যাংজাইটি ফ্রি থাকতে পারে এবং বেশ অনেক সংখ্যক 55% মানুষজন বললেন যে তাদের বাড়িতে আরো বেশি গাছপালা থাকলে এই সময় তারা খুশি হতেন। আর যাদের বাড়িতে গাছপালা কম বা নেই
তারা কিন্তু অনেক বেশি স্ট্রেসড, তারা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত, তারা অনেক বেশি ভয় পেয়ে যাচ্ছে, নেগেটিভ ইমোশনস অনেক বেশি। আর এও দেখা গেল যে অনেকেই বলল যে কোভিড এর পরবর্তী সময় তারা কিন্তু অনেক বেশি সময় ধরে গাছপালার সঙ্গে কাটাতে চায়। এইবারে আমরা আমাদের বাড়িতে কিছু গাছপালা রাখতে পারি যেগুলো কিনা অক্সিজেন বেশি পরিমাণে দেয়, আর সেগুলো রাখলে যেটা হবে তাহলে আমাদের ইনডোর এয়ার কোয়ালিটি, যেটার কথা আমি আগে বললাম, সেই ইনডোর এয়ার কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ করবে। কয়েকটা গাছের নাম দেওয়া আছে ছবি সমেত, জাস্ট দেখে নিতে পারো। এরেকা পাম ভালো গাছ, রাখতে পারো, অক্সিজেন লেভেল ইমপ্রুভ করবে। স্পাইডার প্লান্ট অনেকের বাড়িতে আছে অলরেডি। এগুলো ইনডোর প্লান্টস, জিরো মেইনটেনেন্স, বেশি দেখাশোনাও করতে হয় না। স্পাইডার প্লান্ট, স্নেক প্লান্ট, ড্রাসিনা সাইন্টিফিক্যালি। মানি প্লান্ট খুব কমন, চটপট গ্রো করে, রাখলে ইনডোর এয়ার কোয়ালিটি ইমপ্রুভ করবে। উইপিং ফিগ বা ফাইকাস বেঞ্জামিনা আরেকটা খুব ভালো প্লান্ট, রেকগনাইজড বাই নাসা, এবং বলছে যে এগুলো থাকা দরকার, কারণ থাকলে এই যে অক্সিজেনের জন্য হাহাকার, অন্তত বাড়ির ইনডোর এনভায়রনমেন্ট কিছুটা হলেও কিন্তু ভালো থাকবে। বা হয়তো আমাদের ক্লাসরুমে, কলেজে, বিভিন্ন ইনস্টিটিউশনে এগুলো কিন্তু রাখার রেকমেন্ডেশন রাখতে পারি। আরো হচ্ছে জারবেরা, খুব কালারফুল, ছবি দেখতেই পাচ্ছ, ভেরি বিউটিফুল। অ্যালোভেরা অনেক মেডিসিনাল প্রপার্টিও রয়েছে। এগুলো সবই কিন্তু ইনডোর প্লান্টস হিসেবে কিন্তু ভালো। আরো কিছু যেরকম পিস লিলি রাখা যেতে পারে, বা নেফ্রোলেপিস। এন্ড ফাইনালি সব ক্লাসরুমে 4টে দেওয়াল থাকার দরকার নেই, আমরা নেচারে থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি কি বলবো? ধন্যবাদ জানাই মাননীয়া সুপত্রা সেন মহাশয়াকে তার এই মূল্যবান বক্তব্যের জন্য। সত্যি অনেক কিছু জানতে পারলাম। উনি খুব সুন্দরভাবে সমস্ত বিষয়গুলো একদম ফুটিয়ে নাটিয়ে যেভাবে তুলে ধরলেন, সত্যি অনেকেরই অজানা ছিল, ইভেন আমারও এটা অনেকটাই অজানা ছিল। সত্যি খুব ভালো লাগলো এবং আবারও একবার ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই উলুবেড়িয়া কলেজের পক্ষ থেকে, গভর্নিং বডির পক্ষ থেকে। এরপর আমি আহ্বান করব আমাদের কলেজের মাননীয় অধ্যক্ষ মহাশয় ডক্টর দেবাশিস পালকে এই বিষয়ে কিছু বলার জন্য। থ্যাংক ইউ রাকেশ, এবং আমার সহকর্মী অনেকেই আজকে এখানে আছে, তার সাথে আমার যিনি স্পিকার ছিলেন এতক্ষণ বললেন, তো বিশেষ কিছু বলার নেই। আমাদের আজকের এই ওয়েবিনার করবার একটা উদ্দেশ্য ছিল। উদ্দেশ্য প্রতিবারই থাকে, নতুন কোনো উদ্দেশ্য নয়। সেটা হচ্ছে আমি ছাত্রছাত্রীদের নিয়ে যেহেতু আমরা সারাদিন ভাবনা চিন্তা করার চেষ্টা করি, এবং তাদের দিকে তাকিয়েই আমাদের সবটা রয়েছে, তাই আমরা চাইছিলাম আগামী প্রজন্মকে একটু অভ্যেস করাতে। সেটা হচ্ছে অ্যাওয়ারনেস, অর্থাৎ সচেতনতা। এই শব্দটা বড্ড খেলো হয়ে গেছে আজকালকার দিনে। আমি যতবার বলছি তুমি সচেতন হও, আর আমি ঠিক ততবারই বেশি করে অচেতন হবার দিকে আমাদের ঝোঁক। এটা অস্বাভাবিক কিছু নয়। ছাত্র অবস্থায় যেগুলো গুরুজনেরা বলেন
তার অনেকটাই ছাত্ররা নিয়ে থাকেন এবং অনেকটাই রিজেক্ট করে। সেই রিজেকশনের জায়গাটা এবার কমে আসবে, এই কারণে আমরা খুব বেশি তাকে সচেতন হতে বলছি না। এটা আগেরই সচেতনতা যে বাড়িতে এলে হাত ধুয়ে খেতে বসা, এটা আমার ঠাকুমা, মা, বাবা এরা প্রত্যেকেই ছোটবেলা থেকে শেখানোর চেষ্টা করেছে। হাত পা ধুয়ে বাড়িতে ঢোকো কিংবা ঘরে বসো, বাইরের জামা কাপড়টা ছেড়ে নিয়ে পারলে স্নান করে তারপরে তুমি বসার জায়গায় কিংবা খেতে বসবে। ভালো করে সাবান ধুতে গেলে আগে মাটি দিয়ে সাবান অনেকে হাত ধুতাম, কেউ লাইফ বয় সাবান কিংবা যেগুলো সাধারণ সাবান দিয়ে হাত ধোয়ার কথা বারবার করে বলেছে। তো আজকে নতুন করে আমাদের কোভিড এসে গেছে। এর আগে বলেছেন অদিতি ভট্টাচার্য বলেছেন, এর আগে রাকেশ ঘোষ বলেছেন, অধ্যাপক অধ্যাপিকা, এবং আমরা অনেকেই জানি। আজকের এই সেমিনারটা লক্ষ্য করলে দেখা যাবে, ওয়েবিনার, সেটা হচ্ছে আজকে কিন্তু সারা পৃথিবীতেই পরিবেশ দিবস পালন হচ্ছে। ঘরের বাইরের পরিবেশটা তাতে অনেক অনেক বেশি প্রাধান্য পেয়েছে। গাছ লাগাতে হবে, জল বাঁচাতে হবে, মাটি বাঁচাতে হবে, এগুলো পরিবেশ দিবসে আলোচনার বিষয়বস্তু। কিন্তু লক্ষ্য করার বিষয়, আজকের কোভিড সিচুয়েশনে সব ডাক্তাররা বলছেন, সায়েন্টিস্টরা বলছেন, চেষ্টা করুন ঘরে থাকতে, প্রয়োজন না হলে বেরোবেন না, চেষ্টা করুন ঘরে থাকতে। আসলে ঘরে যদি আমরা থাকি এতগুলো মানুষ, তো ঘরের পরিবেশটা তো ঠিক রাখতে হবে, তা না হলে তো আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো না। আর ঘরের পরিবেশ ঠিক রাখার উদ্দেশ্য নিয়েই ডক্টর সুভদ্রা সেনের আজকের এই আলোচনা। তো খুব মনোগ্রাহী আলোচনা, অনেক প্রশ্ন এই আলোচনাকে ঘিরে নিশ্চয়ই আগামী দিনে হবে, কারণ এখনো পর্যন্ত পরিবেশগতভাবে এই ভাইরাসের জীবনযাপন, হাসি খেলা কথাবার্তা কোনোটাই এখনো আমাদের কাছে পৌঁছয়নি। বিজ্ঞানীরা চেষ্টা করছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে খুব ভালো করে যে এই ভাইরাসটা যে পরিবেশের সাথে যে খাপ খাইয়ে নেওয়া, যে অ্যাডাপ্টেশন, সেই অ্যাডাপ্টেশনের প্রশ্নে তার ক্ষমতা অত্যন্ত বেশি। তা না হলে শুধু ঠান্ডা থেকে শুরু করে ট্রপিক্যাল কান্ট্রি, শ্যাভি কান্ট্রি, সমস্ত ধরনের তাপমাত্রা, সমস্ত ধরনের এয়ার কোয়ালিটি, সর্বত্রই আমার এয়ার কোয়ালিটি খারাপ আমরা জানি। সাসপেন্ডেড পার্টিকেল ইন আওয়ার এয়ার ইন ক্যালকাটা অ্যাজ ওয়েল অ্যাজ ইন উলুবেড়িয়া অনেক খারাপ আমরা জানি। কিন্তু আমরা তো ডেভেলপ কান্ট্রি গুলোকে দেখলাম, আমরা তো ইউরোপিয়ান কান্ট্রি, এশিয়ান, আমেরিকা থেকে আমরা দেখেছি, সেখানেও তো এই আক্রমণ এসছে। সুতরাং এটা খুব বলাই মুহূর্তে কঠিন যে বাইরের পরিবেশগতভাবে এই ভাইরাসের চলন বলন, কথা বলা কিংবা বেড়ে যাওয়া, এগুলো কতটা কিভাবে কন্ট্রোল করে। কিন্তু এটা ঠিক, এটা ইঞ্জিনিয়ার্ড না ইঞ্জিনিয়ার্ড নয় আগামী দিন বলবে। এটা কেউ ইচ্ছে করে তৈরি করেছে নাকি হঠাৎ ভাবে হয়ে গেছে সেটা আগামী দিন বলবে। কিন্তু আগামী দিন এর সাথে যেটা আরো বিশেষ করে বলবে, এখনো বলছে, যে আমরা যদি আমাদের সহজ পাঠ রবীন্দ্রনাথের থেকে শুরু করে যে কথাগুলো, আজকে মঙ্গলবার জঙ্গল পরিষ্কার করার দিন, এই যে নির্দিষ্ট জঙ্গল পরিষ্কার করলে ওখানে মশা কম জন্মাবে, কম মশা জন্মালে মশকবাহিত রোগ আমায় কম আক্রমণ করবে, এই জায়গা থেকে যে বোধ, জল পরিষ্কার করো, সাধারণ জলকে পরিশ্রুত করো, জল পরিষ্কার করে খাও, হাত ধুয়ে খাও, যেখানে সেখানে থুতু ফেলো না। কারণ আমরা লক্ষ্য করছি এই যে কথা বলছি আমি, এবার সুভদ্রা এতক্ষণ কথা বললো, অনেক ড্রপলেটস বাইরে বেরিয়ে এসছে। সেই ড্রপলেটস ক্যারিং দ্য কোভিড-19 ভাইরাস, আমরা বারবার শুনেছি, নতুন নয়। সে তার জায়গায় যদি আমি আমার শিক্ষা প্রতিষ্ঠানে স্পিচিং করি, থুতু ফেলি যেখানে সেখানে, রাস্তাঘাটে, এই অভ্যাসের জায়গায় আমাদের ছাত্রছাত্রী যদি আগামী দিনে আমাদের মতো বয়সে গিয়ে যদি সত্যি সত্যি অক্সিজেনটা পেতে চায়, তাহলে কিন্তু ঘরে ওই ফণী মনসা কিংবা মানি প্ল্যান্ট লাগিয়ে এই জায়গায় আমরা পৌঁছতে পারবো না। আমাদের বলতে হবে আমাদের পাশের লোকটাকে, ভাই তুমি তোমার নির্দিষ্ট জায়গায় থুতু ফেলার অভ্যেসটা করো, তুমি তোমার নির্দিষ্ট জায়গায় জলটাকে পরিশ্রুত করো, তুমি যেখানে বসবাস করছো তোমার নির্দিষ্ট যতটুকু তোমার পয়সা আছে, পয়সার জন্য নির্ভর করে না পরিষ্কার থাকাটা। পরিষ্কার না থাকলে আগামী দিনে আমরা আরো অনেক বেশি রোগের সম্মুখীন হব।
এটা নতুন করে বলার কিছু নেই, এটা আমাদের কোভিড-19 শিখিয়ে দিয়ে গেছে। তাই আজকের এই পরিবেশ দিবসের আলোচনা অত্যন্ত মনোগ্রাহী, শুধু মনোগ্রাহী নয়, বাস্তবসম্মত, সময় উপচিত। তো এইগুলোর মধ্য দিয়ে আগামী দিনে আজকের এই আলোচনা শেষ, আমরা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লাম, এই দিকে আর পিছিয়ে তাকালাম না। সেই জন্য আমরা এই সেমিনার আলোচনা করিনি, এই ওয়েবিনার, এই আলোচনা আমরা করেছি আমাদের এই আলোচনার জায়গা থেকে যদি প্রতিটি ছাত্র অন্তত পক্ষে নতুন করে, যারা আনঅ্যাওয়্যার, যারা অচেতন, আমরা ধরে নিচ্ছি আমাদের ছাত্রছাত্রীরা সচেতন, যদি না হয়ে থাকে আজকে থেকে প্র্যাকটিস করাটা শুরু করাটা অত্যন্ত জরুরি। তা না হলে কিন্তু বাবা আমরা বেরিয়ে যাব, আমরা হয়তো পৃথিবীতে থাকবো না, তোমাদের যে আগামী দিনের পৃথিবী, সেই পৃথিবী কিন্তু অনেক বেশি কলুষিত হবে। আজকে বারবার করে যেটা আমরা বলছি যে কোভিড-19 আমাদেরকে অনেক বেশি দূরবর্তী করে দিয়েছে, এই রোগটা দূরবর্তী করবার রোগ, কিন্তু রোগের যে ডিস্টেন্স, রোগের যে জায়গা, সেই জায়গাটা থেকে যেন আমরা নিজেদেরকে সরিয়ে নিয়ে না যাই, আমরা যেন অন্যের দুঃখে, অন্যের অসুবিধের পাশে থাকি। অর্থাৎ এই কথাটা মনে রেখে আজকের এই পরিবেশ দিবসের এই সেমিনারের কথা ভেবে আমরা বাড়িতে গিয়ে নতুন করে আরেকটু সচেতন করবার কাজ যদি আমরা নিতে পারি, তাহলে আজকের এই আলোচনা নিশ্চয়ই সার্থক হবে। এইটুকু বলে সবাইকে আমার অভিনন্দন, এবং আবার সেই বলি, সাবধানে থেকো, অনেকটা দিন আমাদের এখনো থাকতে হবে। ধন্যবাদ। রাকেশ। ধন্যবাদ মাননীয় অধ্যক্ষ মহাশয়কে তার এই মূল্যবান বক্তব্যের জন্য। অর্থাৎ অবশেষে যেটা বলা যায় যে বারবারই একই কথা ঘুরে ফিরে আসছে এবং প্রত্যেকেই প্রায় একই কথা বারবার বলার চেষ্টা করছে যে সত্যি আমরা শুধুমাত্র এই সেমিনার বা ওয়েবিনারের মধ্যে সীমিত না থেকে আমরা যদি এর বাইরে একটু বেরিয়ে সত্যি আমরা বাস্তবে যাতে এই চিন্তা ভাবনাগুলোকে প্রতিফলিত করতে পারি, তার জন্য আমাদের একটা ঐকান্তিক প্রচেষ্টা আগামী দিনে দরকার। তাহলে সত্যি আমি প্রথমেই বলেছি আমাদের অনেকটা দেরিতেই ঘুমটা ভেঙেছে, এখন এমনই একটা পরিস্থিতিতে চলে এসেছি যার ফলে মনে হচ্ছে আমাদের এইটা করলে হতো, ওইটা করলে হতো, কিন্তু মাঝে আমরা বেশ কিছুদিন, যেটা অদিতিদি বলছিলেন যে প্রাচীন ভারতের দিকে যদি তাকাই, সেইখানে যে আমাদের একটা পরিবেশ বান্ধব জীবনযাপন, সেই পরিবেশ বান্ধব জীবনযাপন থেকে আমরা কিন্তু অনেকটাই সরে গেছি, অনেকটাই ছিটকে গেছি। তা এই যে মাঝে এতগুলো সময় ধরে আমরা পরিবেশ থেকে বিচ্ছিন্ন প্রায় হয়ে গেছি, সেই জায়গাটাকে আবার পুনরাবৃত্তি, আবার সেই জায়গায় ফিরে আসার জন্য সত্যি আমাদের অনেক বেশি কনসেন্ট্রেশন, অনেক বেশি প্রচেষ্টা, অনেক বেশি আন্তরিকতা প্রয়োজন। তাই আগামী দিনে আজকে এই ধরনের প্ল্যাটফর্ম থেকে আমি বলবো সকলের কাছে, উপস্থিত যারা আছেন প্রত্যেকে, আমার অধ্যাপক অধ্যাপিকাগণ এবং আমার স্নেহের ছাত্রছাত্রী, প্রত্যেককে আমি বলবো, আবেদন করব যে আমরা আগামীকাল থেকেই যেন এই বিষয়গুলো নিয়ে ভাবতে শুরু করি এবং বিষয়গুলো যাতে বাস্তবায়িত করতে পারি, তার জন্য একটা আন্তরিক উদ্যোগ আমরা ছাত্রছাত্রীরা অনেকেই জানো, আমরা এনএসএস থেকে কলেজে বিভিন্ন প্রোগ্রাম করেছি, করার চেষ্টা করেছি, কিন্তু আমি চাইবো আগামী দিনে শুধুমাত্র উলবেড়িয়া কলেজে এনএসএস এর মধ্যেই চিন্তা ভাবনাগুলো সীমিত না থেকে আমরা যদি প্রত্যেকে গ্রাম স্তরে, আমাদের এরিয়াতে, আমাদের লোকালিটিতে যদি সাধারণ মানুষকে যদি এই বিষয়ে কিছু বলতে পারি বা এই বিষয়ে যদি পরিবেশ সম্পর্কে তাদের মধ্যে যদি আরো কিছু ধ্যান ধারণা আমরা ঢুকিয়ে দিতে পারি, আরো কিছু ধ্যান ধারণা ইনজেক্ট করতে পারি, তাহলে জানবো আগামী দিনে আমাদের এই চিন্তা ভাবনা অনেক বেশি বাস্তবায়িত হবে। তাই এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আর নতুন করে আর কিছু বলবো না, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি সকলকে আবারও ধন্যবাদ জানাই। বিশেষ করে আজকে যিনি প্রধান বক্তা ছিলেন মাননীয়া সুপত্রা সেন মহাশয়কে, এবং আমাদের কলেজের অধ্যক্ষ মাননীয়া ডক্টর দেবাশিস পাল মহাশয়কে, এবং মাননীয়া ডক্টর অদিতি ভট্টাচার্য মহাশয়কে, প্রত্যেকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা ভালোবাসা জানাই, এবং উপস্থিত অন্যান্য সমস্ত আমার কলিগ অধ্যাপক অধ্যাপিকা বৃন্দ এবং সমস্ত ছাত্রছাত্রীকে এই বলে আমি আজকের অনুষ্ঠান সমাপ্ত করলাম। ধন্যবাদ। আজকের এই ওয়েবিনার এখানেই শেষ হলো। সুপত্রাকে ধন্যবাদ, আমার সহকর্মীদের ধন্যবাদ, তার সাথে ছাত্রছাত্রীদের আমার আশীর্বাদ রইল। খুব ভালো থাকতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, Thank you, sir. থ্যাংক ইউ, Thank you, sir. Thank you, sir. Thank you, sir.